প্রিয় ছাত্রছাত্রীরা, গত দুটো ভিডিওতে বা দুটো এই পর্বে তোমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিকভাবে দুটি পর্ব দেখেছো। তোমাদের সপ্তম শ্রেণী আজকে অষ্টম শ্রেণীর নতুনভাবে শুরু করছি। অষ্টম শ্রেণীর ক্লাস দ্বিতীয় অধ্যায় থেকে, যেহেতু প্রথম অধ্যায়ে পরীক্ষার সিলেবাসের প্রশ্ন আসে না, তাই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে আঞ্চলিক শক্তির উত্থান। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, বা জিস্ট সংক্ষিপ্ত সার এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে। আচ্ছা, এই অধ্যায় শুরু হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দ থেকে। তার আগে তোমাদের বলে নিই, অষ্টম শ্রেণীর ইতিহাসটা পুরোপুরি আধুনিক ভারতের ইতিহাস থেকে শুরু হচ্ছে। আর এই আধুনিক ভারতের ইতিহাস শুরু হচ্ছে মোটামুটি 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে। আর কি কি পড়বো এই অধ্যায়ে আমরা? না, মোগল সাম্রাজ্যের পতন বা অবক্ষয় বা কি কি কারণ এর পেছনে দায়ী ছিল। তাছাড়া আঞ্চলিক শক্তি হিসেবে বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা এই তিনটি রাজ্যের উত্থান, বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবের, এছাড়াও দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবের দ্বন্দ্ব এবং তার পরিণতি, পলাশির যুদ্ধের পরিণতি, বক্সারের যুদ্ধের পরিণতি, দেওয়ানি লাভের ফলাফল, অন্ধকূপ হত্যা, 76-এর মন্বন্তর, দেশীয় রাজ্যগুলির অবলুপ্তি, ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব, আরও অন্যান্য অনেক কিছুই। আচ্ছা, এবার আমরা প্রথমে দেখব ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক ইতিহাস। ঔরঙ্গজেবের আমলে মোগল সাম্রাজ্য সমগ্র ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছিল, কিন্তু এত বৃহৎ সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা বা নানাবিধ কারণগুলোর জন্য এই মোগল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য অবলুপ্তি বা ধ্বংসের দিকে বা পতনের দিকে চলে যায়। তাহলে এবার আমরা দেখব যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের পতনের পশ্চাতে কি কি কারণগুলো অন্তর্নিহিত ছিল বা কোন কোন কারণগুলো এর পিছনে দায়ী ছিল। প্রথমেই আমরা বলতে পারি যেই কারণগুলো এর পেছনে দায়ী ছিল, প্রসঙ্গক্রমে এখানে বলা যেতে পারে যে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মাত্র 50 বছরের মধ্যে, অর্থাৎ 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লাভ, এই 50 বছরের মধ্যে, মাত্র 50 বছরের মধ্যে বিরাট একটা পরিবর্তন ঘটে গেছিল। আর এই পরিবর্তনটা কিন্তু যে ঔরঙ্গজেবের মারা যাওয়ার মাত্রই ঘটে গেছিল এমনটা ঠিক নয়। ঔরঙ্গজেবের আমল থেকেই কিন্তু এই অবক্ষয়টা বিভিন্ন জায়গায় সুস্পষ্ট হয়ে উঠেছিল। আচ্ছা, এবার দেখব মোগল সাম্রাজ্যের পতনের কারণ। আচ্ছা, এখানে তোমার প্রশ্নটা লেখো, মোগল সাম্রাজ্যের অবক্ষয় বা পতনের কারণ কি ছিল। এটি সাধারণত 4 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এর উত্তরে আমরা দেখব মোগল সাম্রাজ্যের অবক্ষয় বা পতনের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ কিন্তু অন্তর্নিহিত বা দায়ী ছিল না, নানাবিধ বা বহুবিধ কারণ এর পশ্চাতে দায়ী ছিল। এবার আমরা দেখব ধারাবাহিকভাবে যে সেই পয়েন্টগুলো বা সেই কারণগুলো কি কি ছিল। আচ্ছা, প্রথম হিসেবে বলা যেতে পারে না, মোগল সম্রাটদের অর্থাৎ ঔরঙ্গজেবের পরবর্তী উত্তরসূরিদের মধ্যে অযোগ্যতা। তাহলে পয়েন্টে লিখো, পরবর্তী মোগল শাসকদের অযোগ্যতা। 1526 সালে বাবরের হাত ধরে ভারতবর্ষে যে মোগল বংশের সূচনা হয়েছিল এবং যার সমৃদ্ধি আকবরের হাত ধরে সম্পন্ন হয়েছিল, ঠিক ঔরঙ্গজেবের মৃত্যুর পরপরই, অর্থাৎ পরবর্তী 50 বছরের মধ্যে মোগল সাম্রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেই যেন বিলীন হয়ে গেল, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। তাহলে এই ঔরঙ্গজেবের পরবর্তী যে সমস্ত শাসকেরা, মোগল শাসকেরা সিংহাসনে উপনীত হয়েছিল, তাদের মধ্যে কেউই সেইভাবে সুনির্দিষ্টভাবে সাম্রাজ্যের বিস্তার বা সাম্রাজ্যের বিস্তার তো দূরস্থ, সাম্রাজ্যের যতটুকু অংশ ছিল সেইটুকু অংশকেও ঠিকমতো ধরে রাখতে পারেনি।
প্রধানত বলা যেতে পারে নানাবিধ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং সর্বোপরি সম্রাটদের বিভিন্ন অপদার্থতা, অযোগ্যতা এবং বিলাস ব্যসনে ব্যস্ত থাকা, এই সমস্ত কারণগুলির জন্য বিভিন্ন অভিজাত এবং জায়গিরদার বা জমিদাররা স্থানীয়ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। মোগল সাম্রাজ্যের পতনের পশ্চাতে দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে মনসবদার ও জাগিরদারদের সমস্যা। আচ্ছা, এখানে প্রশ্ন এসে থাকে, তোমরা লিখে নাও, মনসবদার প্রথা কি? না, উত্তরে বলা যেতে পারে মনসবদার প্রথা হলো একটি পারস্যিক প্রথা। না, মোগল সাম্রাজ্যের যে সমস্ত কর্মচারীরা, রাজকর্মচারীরা বেতনের পরিবর্তে তাদের কৃষি জমি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো। এই মনসবদারদের অনেকগুলো বিভাগ ছিল বা ভাগ ছিল, প্রধানত 33টি ভাগ ছিল। এটা অনেক সময় শর্ট প্রশ্ন হিসেবে আসে। 33টি ভাগ ছিল। মনসবদারদের 10 থেকে 10,000 পর্যন্ত সেনাবাহিনী তারা রাখতে পারত। তাহলে মনসবদারি প্রথা মোটামুটি কি বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটু বলে নেই, এই সমস্ত মনসবদাররা সম্রাটের নানাবিধ যুদ্ধ বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত মনসবদাররা সম্রাটকে সেনা সরবরাহ করত, বিশেষত বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সেনা সরবরাহ করত, যার ফলস্বরূপ এই সমস্ত সেনাগুলো মোগল সম্রাটদের অধীনস্থ হলেও এদের বেতন বা ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু মনসবদাররা প্রদান করত, তাই এরা অনেকাংশেই মনসবদারদের ইচ্ছে ঠিক বলা যাবে না, মনসবদারদের ওপর অনেকখানি অনুগত ছিল। আর এই অনুগত্যতার জন্য এই সমস্ত মনসবদাররা নানা ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে মোগল সাম্রাজ্যের অধীনস্থ হলেও তারা বিভিন্নভাবে বিরোধিতা কিন্তু করে যাচ্ছিল। এবার আমরা দেখব জায়গিরদারি সংকট। আচ্ছা, এখানে তোমরা একটা প্রশ্ন লিখে রাখো, জায়গির ব্যবস্থা কি বা জায়গিরদার ব্যবস্থা কি? এটি সাধারণত 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। জায়গিরদারি ব্যবস্থা কি, লিখে নিচ্ছ প্রশ্নটা। আচ্ছা, এর উত্তরে বলা যেতে পারে জাগির হলো একটি ফরাসি শব্দ, যার অর্থ হলো হস্তান্তরকৃত জমি বা ভূমি। এই জমিগুলোকে প্রধানত কয়েকটি অংশে ভাগ করা হয়েছিল সেই সময়। এর মধ্যে ছিল খালিসা বা রাজার খাস জমি, আর মদত ই খাস, দ ছোট স্পেস দিয়ে ই ছোট একটা স্পেস দিয়ে খাস বা দেবোত্তর ভূমি, অর্থাৎ যে জমি ছিল দেবতাদের বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হতো বা ব্যবহৃত হতো, যে সমস্ত জমিগুলো ছিল প্রধানত নিষ্কর, অর্থাৎ সেখান থেকে কোনো প্রকার সম্রাটকে কর দিতে হতো না। এই 2 ধরনের জমি বাদে বাকি সমস্ত জমিগুলো ছিল জায়গিরদারের অধীনে। এই জায়গিরদাররা প্রধানত মোগল সম্রাটদের কাছ থেকে বেতনের পরিবর্তে, নগদ বেতনের পরিবর্তে এই সমস্ত জমিগুলো পেত বা সেই সমস্ত জমি রাজস্ব ভোগ করার অধিকার পেত। এমনকি পুরস্কার বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত জমিগুলি জাগিরদারদের দেওয়া হতো। আর এই জাগিরদাররাও ঔরঙ্গজেবের মৃত্যুর পরে শাসকদের দুর্বলতার বা অযোগ্যতার ফলশ্রুতিতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা করেছিল। তাহলে বোঝা গেল এই জায়গিরদার সংকট ও মনসবদার প্রথা মোগল সাম্রাজ্যের পতনের জন্য কিন্তু অনেকাংশেই দায়ী ছিল। তৃতীয়ত বলা যেতে পারে আঞ্চলিক বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ। তাহলে এর উত্তরে মোটামুটি একই রকম বলা যেতে পারে যে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে শাসকদের দুর্বলতা, অপদার্থতা, অযোগ্যতা বা সাম্রাজ্যের প্রতি নজর না দেওয়া ইত্যাদির কারণে বিভিন্ন জায়গায় আঞ্চলিক বিদ্রোহ বা অভিজাতদের বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ গড়ে উঠেছিল। এর মধ্যে বলা যেতে পারে জাট, শিখ ও সদনামির বিদ্রোহের কথা উল্লেখ করা যেতে পারে। মোগল সাম্রাজ্যের পতনের জন্য আরও একটি অন্যতম কারণ বলা যেতে পারে মারাঠা ও শিবাজির ভূমিকা। ঔরঙ্গজেবের তার জীবনের বেশিরভাগ সময় প্রায় 25 বছর তিনি দাক্ষিণাত্যে অতিবাহিত করেছিলেন। ঔরঙ্গজেব আমলে মোগল সাম্রাজ্যের সীমানা সমগ্র ভারতবর্ষব্যাপী উত্তর থেকে দক্ষিণে পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বা বিরাট অঞ্চলে বিস্তৃত ছিল, যার ফলস্বরূপ সম্রাটের পক্ষে
পুরো সাম্রাজ্য অর্থাৎ পুরো উত্তর থেকে দক্ষিণ অংশ নজর দেওয়া যথেষ্ট সম্ভব ছিল না। আবার এই সময়ে মারাঠা শক্তি এবং শিবাজী নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে দমন করার জন্য ঔরঙ্গজেব তার জীবনের বেশিরভাগ সময় দাক্ষিণাত্যে অতিবাহিত করেছিল, যার ফলস্বরূপ উত্তর অংশে সম্রাট ঠিকমতো নজর দিতে পারেনি। তখন থেকেই এই ধরনের বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন অংশে আঞ্চলিক বা ছোট ছোট বিদ্রোহগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল। আর ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এই সমস্ত বিষয়গুলো আরও প্রকট হয়ে উঠেছিল। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আরও একটি অন্যতম কারণ ছিল বৈদেশিক আক্রমণ। আচ্ছা, এর উত্তরে বলা যেতে পারে পারস্যের সম্রাট নাদির শাহ 1738 থেকে 1739 খ্রিস্টাব্দ নাগাদ ভারতবর্ষ আক্রমণ করে এবং আহমদ শাহ আবদুল্লির নেতৃত্বে আফগানরাও ভারতবর্ষ আক্রমণ করে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দ নাগাদ। এই দুয়ের আক্রমণে মুঘল সাম্রাজ্যের ভিত যতটুকুই ছিল তা পুরোপুরি বা অনেকাংশেই নড়ে গেছিল। এই মুঘল সাম্রাজ্যের পতনের পশ্চাতে আরও একটি কারণকে দায়ী করা হয়ে থাকে, যা হলো যুদ্ধ কৌশল, রণনীতি বা অস্ত্রশস্ত্র। যুদ্ধনীতি, রণকৌশল বা অস্ত্রশস্ত্র। না, মুঘল আমলে যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহৃত হতো সেগুলো ছিল সাধারণত পুরনো ধাঁচের। আর মুঘল সাম্রাজ্যের শেষের দিক থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বারবারান্ত রক্ষা করে গেছিল তার এবার যুদ্ধ জয়ের পশ্চাতে অন্যতম কারণ ছিল আধুনিক মানের অস্ত্রশস্ত্র প্রয়োগ। মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনী বৃহৎ সেনাবাহিনী হলেও জলপথ বা নৌবাহিনীর ক্ষেত্রে কিন্তু তেমন সম্রাটেরা নজর দেয়নি, যার ফলস্বরূপ নৌবাহিনীতে একেবারেই দুর্বল ছিল মুঘল সেনাবাহিনী, যার ফলস্বরূপ মুঘলরা ইংরেজ বা ইউরোপীয়দের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে পারেনি। মূল্যায়ন হিসেবে বলা যেতে পারে উত্থান পতন যে কোনো প্রকৃতিরই নিয়ম, আর সাম্রাজ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এই মুঘল সাম্রাজ্য দীর্ঘদিন ধরে অর্থাৎ 1526 থেকে 1707 পর্যন্ত মোটামুটি দীর্ঘস্থায়ী হলেও প্রকৃতির নিয়মে তা ক্রমশ অবক্ষয় বা ধ্বংসের পথে চরম পরিণতিতে হয়ে দাঁড়িয়েছিল। তাহলে মোটামুটি বোঝা গেল। তাহলে এতক্ষণ মুঘল সাম্রাজ্যের পতন সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলির উত্থান, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের পরের দিকে বিভিন্ন আঞ্চলিক শক্তিগত বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদের উত্থান।